ভারতবর্ষে যত রাজনৈতিক দল তাদের পথ চলা শুরু হয়েছিল তারা এমনিভাবেই শুরুটা করেছিল। আজকে আপনারা 3টে দেখছেন, আগামী লোকসভাতে 42টা দেখবেন, পরের বিধানসভায় আরো 274টা দেখবেন, সময়ের অপেক্ষা। আমরা যেটা লক্ষ্য করেছি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব আমাদের পিছিয়ে পড়া সমাজকে বা পিছিয়ে রাখা সমাজকে যেভাবে দিনের পর দিন বঞ্চিত করে চলছে। আমাদের যেটা মূল উদ্দেশ্য ছিল, হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর বলেছিলেন যে শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। শিক্ষাকে সম্পূর্ণভাবে আমাদের সমাজের মানুষকে জাগ্রত করতে হবে। তো আমরা দেখলাম রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার যে শিক্ষানীতি চালু করেছে এবং শিক্ষার মধ্য দিয়ে আমার পিছিয়ে পড়া যে সমাজগুলিকে দিনের পর দিন পঙ্গু করে দিচ্ছে। আপনারা লক্ষ্য করেছিলেন এই 2-3 বছর ধরে বাংলার বুকে একটা বিষয় যে শিক্ষক নিয়োগ, অবৈধ শিক্ষক নিয়োগ বিষয়টা তোলপাড় হয়ে গেছে এবং বিভিন্ন রাজনৈতিক দলের মিডিয়া নেতৃত্বরা তারা বলছেন যে অর্থের বিনিময়ে রাজ্য সরকার অযোগ্য ব্যক্তিদের শিক্ষক হিসাবে নিয়োগ করেছেন। কোন রাজনৈতিক দল বাস্তব সত্যিটা তুলে ধরেননি। আমরা দেখেছি যে পশ্চিমবাংলার যেসব সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলি আছে সেখানে 97% স্টুডেন্ট হলো আমার পিছিয়ে পড়া সমাজে, যেখানে এসসি, এসটি, মাইনরিটি এবং ওবিসি সমাজের স্টুডেন্টরা। এবং এই স্কুলগুলি যদি শিক্ষাগত দিক থেকে পিছিয়ে দেওয়া যায়, যদি অযোগ্য শিক্ষক নিয়োগ করা যায়, তাহলে আজীবনের জন্য পিছিয়ে পড়া সমাজ আরো পঙ্গু হয়ে যাবে শিক্ষার দিক থেকে। যে বিষয়টা কোন রাজনৈতিক দলের প্রতিবাদ করছে না রাজ্য সরকারের বিরুদ্ধে। এটা একটা চক্রান্ত, অর্থের বিনিময়ে শিক্ষক নিয়োগ নয়, এটা প্রত্যক্ষ একটা কারণ, কিন্তু পরোক্ষভাবে লুকিয়ে আছে একটা গভীর চক্রান্ত যে পিছিয়ে পড়া জাতিকে আজীবনের জন্য বিনাশ করে দিতে হবে শিক্ষার আলো থেকে। তাই প্রতিবাদ করছি আমরা এবং আমাদের সমাজ যারা আছি আমরা পিছিয়ে পড়া সমাজ যৌথভাবে আজকে সেরকম একটা প্ল্যাটফর্ম তৈরির জায়গা আমাদের করতে বাধ্য করেছেন। বিশেষ করে আমাদের সমাজে যে প্রতিনিধি যাদের আমরা পাঠিয়েছিলাম একটা সময় বড় আশা করি এরা বুঝি পার্লামেন্টে গিয়ে আমাদের সমাজের কথা বলবে, আমাদের পিছিয়ে পড়া মানুষের কথা বলবে, কিন্তু আমরা দেখেছি যে সকল রাজনৈতিক নেতৃত্বের মধ্য দিয়ে আমার সমাজের সাংসদরা দিল্লির বুকে বা রাজ্য সরকারের পা রেখেছেন, তারা তখনই নিজেদের মেরুদণ্ড বিসর্জন দিয়ে ব্যক্তি স্বার্থে আমাদের সমাজের কথা না বলে তাদের নিজের স্বার্থে নিজের কার্যসিদ্ধি করে গেছেন। তাই আজকে আমাদের সময় হয়েছে যে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের মূল আদর্শকে বাংলার বুকে তথা ভারতবর্ষের বুকে প্রতিষ্ঠিত করার। তাই আজ আমরা এই আন্দোলনে সমন্বিতভাবে এসসি, এসটি, ওবিসি সমাজ, মাইনরিটি সমাজ যৌথভাবে, শুধু আমাদের এখানকার সাংসদ নয়, আমরা ওদিকে ঝাড়গ্রামে আমাদের ইনডোর প্রার্থী আপনারা খোঁজ নিয়েছেন এবং ওখানে পুরুলিয়াতে ইনডোর প্রার্থী দাঁড়িয়ে যাচ্ছেন। আশা করি পশ্চিম বাংলা রাজনৈতিক মানচিত্র চেঞ্জ হতে চলেছে আর এটা আমাদের কোয়ার্টার ফাইনাল। আমরা 26-এ খেলবো সেমিফাইনাল। আগামী 29-এর লোকসভা নির্বাচনে সারা ভারতবর্ষব্যাপী আমার সমাজের আমাদের পিছিয়ে পড়া মানুষের আন্দোলন সেটাই হবে ফাইনাল, যেখানে বাবা আম্বেদকরের এবং ভারতের মূল নিবাসী যোগ্য সম্মানের সহিত তারা এই ভারতবর্ষে বসবাস করবে। আজকে দিনের পর দিন একটার পর একটা জুমলা আমাদের সমাজের মানুষকে আতঙ্ক করে দেওয়া হচ্ছে দিনের পর দিন, কখনো এনআরসি নিয়ে। এর আগে আমরা বিভিন্ন বিষয় শুনেছিলাম, কিন্তু বাস্তবভাবে আমরা দেখছি সংবিধানকে যেভাবে বিনাশ করা হচ্ছে দিনের পর দিন, তাতে আগামী দিনে আমরা মনে করছি আমাদের পিছিয়ে রাখা সমাজের বা ভারতের মূল নিবাসী ক্ষেত্রে পরবর্তীকালে বড় সমস্যা দেখা দিচ্ছে। আপনারা লক্ষ্য করেছেন এই লোকসভা নির্বাচনকে সামনে রেখে কর্ণাটকের অনন্ত কুমার হেগড়ে তিনি বলছেন যদি 400 পার হয়ে যায় আমাদের প্রথম লক্ষ্য হবে সংবিধানকে পাল্টে দেওয়া, যেটা আমাদের সমাজের মানুষের মূল হাতিয়ার। বাবা সাহেব আম্বেদকরের সংবিধানকে বাঁচানোর আন্দোলনের জন্য আমরা সামিল হয়েছি, আমরা হরি গুরুচাঁদের স্বপ্নকে বাস্তব করার জন্য সামিল হয়েছি। আপনাদের প্রত্যেককে সম্মান জানিয়ে আমি এখানে শেষ করছি। আপনাদের প্রশ্ন যদি শুরু করতে চান করতে পারেন। আমাদের মা শ্রীমতী সুমিতা পোদ্দার গুপ্তা, তার সন্তানী আমরা এবং সেই পরিবারের
মানুষ আজ আমরা এখানে আসতে বাধ্য হয়েছি। কেননা দুই দাদা যে কথা বললেন আপনারা সকলে শুনেছেন, তাই আমি বেশি কিছু বলতে চাই না, আমি শুধু এটাই বলতে চাই আমাদের বাঁচবার জন্য একটাই পথ, আমাদেরকে সর্বমিত হতে হবে। আমাদেরকে সর্বমিত হওয়ার জায়গাতে যারা এর পূর্বে নেতৃত্ব দিয়েছেন তারা শুধু খণ্ডিত করেছেন, আমাদের এক থাকবার সুযোগ করতে সুযোগ সুবিধা দেননি। আমরা শুধু বিভক্ত হয়ে রয়েছি। আমরা বুঝতে পেরেছি যে আমাদের এই বিভক্ত হওয়ার মূল্যে কারা, কিভাবে আমরা বিভক্ত হয়ে রয়েছি। আজকে আমরা বুঝতে পারি আমরা সবাই সংগঠিত হয়েছি, আমরা এক হয়েছি। তাই আগামী দিনে সেই লোকসভায় আমরা আমাদের মাকে পাঠানোর জন্য আমি সকলের কাছে হাত জোড় করে প্রার্থনা করছি, সকলের আশীর্বাদ করবেন যাতে মা সেই জায়গায় যেয়ে এই পিছিয়ে পড়া মানুষের সর্বদিকে সর্বপ্রকারের মঙ্গল এবং ভালো করতে পারেন। এই আশীর্বাদের দাবি আমি শেষ করছি। জয় ভগবান। জয় বাবা হরিচাঁদ, জয় বাবা হরিচাঁদ। প্রথমে বলতে চাই, লিডারশিপ মানে ক্ষমতা বা কর্তৃত্ব নয়, লিডারশিপ মানে দায়িত্বশীলতা। আমরা বিগত দিনে যাদেরকে লিডারশিপ বা নেতৃত্ব দেওয়ার জন্য প্রতিনিধি করে কি বিধানসভা কি লোকসভায় পাঠিয়েছি, তারা সবাই গোমূত্র কবর খেয়ে বসে আছে এবং বর্তমান তারা আমাদের নিয়ে যে রাজনৈতিক সিনেমিনি খেলছে বা গুরুচাঁদ ঠাকুরের যে দর্শন ছিল, গুরুচাঁদ চেয়েছিলেন এই পিছিয়ে পড়া, পিছিয়ে রাখা, বঞ্চিত আদিবাসী মানুষগুলো একদিন রাজ ক্ষমতায় আসুন। কেন তিনি বলেছিলেন সর্বশক্তির মূল্যে রাজা সবার উপরে, একমাত্র রাজ ক্ষমতাই পারে মানুষকে মুক্তি দিবে। তাই রাজ ক্ষমতা যতদিন এই বঞ্চিত মানুষের হাতে, পিছিয়ে পড়া মানুষের হাতে যতদিন না আসবে, ততদিন কি ভারতবর্ষ কি বাংলা শুদ্ধিকরণ হবে না। আমরা তাই গুরুচাঁদের স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য, গুরুচাঁদ ঠাকুর বলেছিলেন যার দল নেই তার বল নেই, যে জাতির রাজা নেই সে জাতি রাজা নেই। তাই সকলের কাছে অনুরোধ এবং এখানে যেসব মিডিয়া আছেন, মিডিয়া বন্ধুদের কাছে অনুরোধ করব, আমরা বঞ্চিত, আমরা অবহেলিত, আমাদেরকে পিছিয়ে রাখা হয়েছে। আমরা যত ভালোই বলি না কেন, আমরা যে প্রতিবাদী করি না কেন, আমাদের কথা সঠিকভাবে প্রচার হয় না। একমাত্র মিডিয়াই পারে আমাদেরকে সামনে আনতে। বর্তমান যে ঠাকুর বাড়ি দেখুন, আজকে নোংরামের একটা শেষ আছে। ঠাকুর হরিগুরুচাঁদ যে দর্শন, সেই দর্শনটা বিলুপ্ত হতে চলেছে। ঠাকুর হরিচাঁদ অতীতের কাঙালের মুক্তির রূপ, আলোর দিশারি, তিনি দৃঢ় দর্শনে ছিলেন। তাঁকে মুকুট করা হলো, সোশ্যাল মিডিয়ায় চোর প্রতিবাদের কারণে মুকুটটা খোলা হলো। ঠাকুরের যে রূপ আমরা দেখেছি পদ্ম ফুলের উপরে, কিন্তু আজ ঠাকুর পদ্ম ফুলের উপরে নেই। তাই আমরা গুরুচাঁদের যে কথা, আমি রক্তে নয় আমি ভক্তে, এই বংশই এই বঞ্চিত মানুষকে ধ্বংসের মূল কারিগর। আমরা তাদের উপরে আর ভরসা করতে পারছি না। তাই আমরা সকলে যারা ভক্ত, যারা সাধু গোসাই পাগল, ঠাকুর বলেছিলেন বাবার যা ইচ্ছা ছিল পুরাইবে কে বা বলো, ভক্ত ছাড়া কি বা আছে আর। তাই সেই ভক্তের ইচ্ছা, ঠাকুরের ইচ্ছা পূর্ণ করার জন্য দরকার ভক্ত জাগরণ। সেই একজন ভক্তিমতী মা আমাদের শ্রীমতী সুমিতা পোদ্দার গুপ্তা, তিনি গত 15 বছর ধরে সমাজের বিভিন্ন রকম সার্বিক মঙ্গলার্থে স্কুল, কম্পিউটার পাঠশালা করে চলেছেন, বিভিন্ন জায়গায় মেডিকেল ক্যাম্প করেছেন বঞ্চিত মানুষের জন্য। তিনি 24 ঘন্টায় বলতে গেলে সীমায় ব্রত থাকেন। তিনি চারিদিকে মানুষের মঙ্গলার্থে কাজ করেন। আর আমরা যাদেরকে আশা করেছিলাম তারা যদি কোথাও যায় তাদের গাড়ি ভাড়াটাও দিতে হয়, কিন্তু একমাত্র এই মা সুমিতা পোদ্দার গুপ্তা
যিনি মানুষের দুয়ারে গিয়ে মানুষের মঙ্গল কাজ করেন। তাই আমরা তাকে সামনে করে নিয়ে আগামী দিন এই যে 24-এর নির্বাচন, আমরা কয়েকটা জায়গায় বাংলায় অন্তত 5-7টা জায়গায়, কেন আমাদের ফাইন্যান্সিয়াল নেই, আমরা গরিব মানুষ, রাজনীতি করতে গেলে দরকার অর্থ, সেই অর্থ নেই, কিন্তু আমরা চাই সত্যের উপর দাঁড়িয়ে, ধর্মের উপর দাঁড়িয়ে মানুষের সামনে গিয়ে সত্যটাকে প্রকাশ করতে। তাই ঠাকুর বলেছেন, ধর্মের উপর দাঁড়িয়ে সত্য কথা বলে মানুষের সামনে দাঁড়াও, মানুষ তোমাদের সহযোগিতা অবশ্যই করবে। আমরা এখান থেকে সমগ্র মতুয়া সমাজ, মতুয়া ধর্মাবলম্বী সাধু গোসাই পাগল দলপতি হরিভক্তদের কাছে বড় জোরে প্রার্থনা করতে চাই, আপনারা যদি ঠাকুরের দর্শন বোঝেন, হরিগুরুচাঁদের আদর্শ বোঝেন, তাহলে রক্ত নয়, আসলে আমরা ভক্ত। আগামী দিন দেখিয়ে দেই, গুরুচাঁদ ঠাকুর 1926 সালে বলেছিলেন 100 বছর পরে এই জাতি রাজক্ষমতায় প্রবেশ করবে, এবং সেই কথা বাস্তবে রূপায়িত হতে চলেছে। আপনারা সংঘবদ্ধ হন, আমরা বাংলার কয়েকটা সিটে ক্যান্ডিডেট দেব। কাশিরাম বললেন, প্রথমে হারাবো, তারপরে হারবো, তারপরে জিতবো। একটা বৃক্ষ অন্তত আমরা একটা দানা লাগাই, সেটা অঙ্কুর হয়ে বৃক্ষ হয়ে একদিন ফল ফলে সজ্জিত হবে। বাংলা তথা ভারতের বঞ্চিত, অবহেলিত, পিছিয়ে রাখা 70% মানুষ মুক্তি পাবে এবং আলো পাবে, এই আশা রেখে আমরা এখানে এসেছি। আমরা কয়েকটা সিটি ক্যান্ডিডেট দিচ্ছি, আপনারা আমাদের যথাসম্ভব সহযোগিতা করবেন। এবং সাধু বান্ধবদের কাছে অনুরোধ, যদি বোঝেন আপনারা এখন একটাই বল, জয় হরিচাঁদ, জয় হরিচাঁদ। আমার এই অখণ্ড ভারতবর্ষের যারা আজকের ভাষায় এসসি, এসটি, ওবিসি, মাইনরিটি বা মতুয়া সমাজ যাই বলি না কেন, তারা নানা রকম ভাবে শোষিত, অপমানিত, নির্যাতিত এবং ঘৃণিত। এরা বারবার, এরা এত সহজ এবং সরল, যারা বারবার মানুষকে বিশ্বাস করতে চেয়েছে, তাই বুক ভরে যেমন ভোটে টেনে নিয়েছে, কিন্তু উপরন্ত পেয়েছে বুকে ছুরির ঘা। আর যত বিশ্বাস করে তাদেরকে দিয়েছে বরমাল্য, অর্থাৎ রাজসিংহাসন দিয়েছে, ততবার সেই রাজসিংহাসনে যাওয়ার পরে এরা এই সমাজকে করেছে দিশাহীন, অনেকটা ফুটবলের মতো খেলেছে। তাই এই প্রথম এবং আজ থেকেই শুরু, গোটা ভারতবর্ষের সমস্ত মতুয়া, এসসি, এসটি, মাইনরিটি এবং যে সকল জেনারেল কাস্টের ভিতরে ভালো মানুষ আছে, তাদের প্রতিনিধিত্ব করে, তারা ঐক্য করে এই ভারতবর্ষের সার্বিক কল্যাণে অন্তত বাংলা দিয়ে হাত দেওয়া শুরু করছে প্রথম। যারা পিছনে দেখছেন, এই মতুয়ারা সারা জীবনই ঠাকুরের নাম কীর্তন করে ঠাকুরের আদর্শকে সামনে তুলে ধরার চেষ্টা করেছে। সংখ্যায় তারা এত বেশি, সেই সংখ্যা তত্ত্ব নিয়ে বেশ কিছু মানুষ আমাদের দাস বানানোর কারখানায় আমাদের বন্দী করে রেখেছে। ওই দাস বানানোর কারখানায় আর এরা কখনো বন্দী হবে না। আমাদের এই বাংলার, এই মিডিয়ার, এই পত্রপত্রিকার আমাদের এত বিশ্বাস যে তারা এই অসহায় মানুষের পাশে দাঁড়াবেন, তাদের শুধু মুক্তি দেবেন না, একটা আলোর দিশা দেখাবেন। তাই এইবারে প্রথম আমাদের এই মতুয়া সমাজের, এসসি, এসটি, ওবিসি, মাইনরিটির সমাজের আশীর্বাদ ধন্য এবং সমর্থিত যে নির্দল প্রার্থী আমরা আজকে ঘোষণা করতে চলেছি বা ঘোষণা হবে, তাদের মধ্য দিয়ে এই বার্তা আমরা যেমন পৌঁছে দিতে চাচ্ছি প্রত্যেকটা ঘরে, দয়া করে আপনারাও দেবেন এই আশা রাখছি। জয় হরিচাঁদ, জয় হরিচাঁদ। হরিগুরুচাঁদ ঠাকুরের দেওয়া দিব্য জ্ঞান নামে অস্ত্র হাতে নিয়ে আমরা রাজনৈতিক ময়দানে যুদ্ধ ঘোষণা করতে চলেছি। তাই জগতের সকল ধর্মপ্রাণ, সমাজ দরদী এবং মিডিয়া বন্ধুদেরও বলবো, আপনারা সকলে আমাদের প্রাণ করে আশীর্বাদ করবেন। আমরা যেন একটি আনন্দময় বাংলা গড়ে তুলতে পারি, আনন্দময় রাজ্য গড়ে তুলতে পারি। এবং এবারে স্পষ্ট একটা দাবি রেখেছিলাম, সেটা হলো নাগরিকত্বের বিষয় নিয়ে, অধিকারের বিষয় নিয়ে, সমতার বিষয় নিয়ে। এবং বর্তমান সময়ে দাঁড়িয়ে বলেছিলাম, নাগরিকত্ব বলতে যা কিছু হোক তা ভোটের আগে হোক, যে কজন সঠিক আছে তাদের একটু মঞ্চে আসার জন্য অনুরোধ করবো। ধর্ম বর্ণ নির্বিশেষে
যারা সোশিও ইকোনমিক্যালি এবং এডুকেশনালি পিছিয়ে, যাদেরকে শুধু একটা ভোটের যন্ত্র হিসাবে ব্যবহার করা হয়, কিন্তু ভোট চলে গেলে তাদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান উন্নয়নের জন্য বিগত দিনের ৭৭ বছর ধরে কোন সরকার কোন পরিকল্পনা গ্রহণ করেনি। সেই অংশের মানুষের সার্বিক উন্নয়ন এবং ডেভেলপমেন্টের জন্য আমাদের এই পথ চাই। আপনি জানেন ভারতবর্ষে যত রাজনৈতিক দল ছিল, প্রত্যেকটা রাজনৈতিক দলের পঞ্চরে এমনি করে শুরু হয়েছে। আজকে আমরা নির্দল আছি, কালকে আমাদের নিজস্ব পার্টি হবে, নিজস্ব সিম্বল তৈরি হবে। থেকে শুরু করে এদের যে চিন্তা ভাবনা ছিল, নতুন ভারত গড়বার যে পরিকল্পনা ছিল, আমরা তাদের আদর্শকে বাধা করে আমরা নিজস্ব রাজনৈতিক বাড়ি তৈরি করতে চাই। আর কারণ দালালি গুলামি করতে চাই না। আমরা ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিয়েছে। এটা পটুয়া সমাজ, উদ্বাস্তু সমাজ, সংখ্যালঘু সমাজ, দলিত আদিবাসী সমাজ বুঝতে পেরেছে। তাই তারা নিজেদের রাজনৈতিক বাড়ি তৈরি করবার পরিকল্পনা নিয়েছে, সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং আজকে থেকে আমাদের সেই পথ চলা শুরু। ভক্তদের সহযোগিতায় আমাদের এই নির্বাচন। না না, সিএ তো একটা ভারতবাজি চলছে। তাদের যদি তারা যে হিন্দু প্রীতি দেখায়, সত্যি সত্যি যদি হিন্দুদের নাগরিকত্ব দেওয়ার উদ্দেশ্য থাকতো, ৭৭ বছর পরে দেশভাগের পরে যে সমস্ত হিন্দু সহ ৬টা ধর্মীয় সম্প্রদায়ের মানুষ এই ভারতবর্ষে বসবাস করছে, তাদের ভোটার কার্ড, রেশন কার্ড, জমির দলিল সমস্ত কিছু আছে এবং তাদের ঘরের ছেলেমেয়েরা চাকরি করছে, বড় বড় ব্যবসা করছে। আজকে তাদের কাছে যদি বলা হয় তুমি বাংলাদেশি হিসাবে তোমাকে কাগজপত্র জমা দিতে হবে, তাহলে আপনারা এই বলুন, সেই মানুষগুলো একদিকে যখন ভারতবর্ষের সমস্ত কাগজপত্র তৈরি করবার জন্য ডকুমেন্টস তৈরি করেছিলেন, সেখানে তিনি স্বীকার করেছিলেন আমি ভারতীয়, আর আজকে যদি তাদের বাংলাদেশ হিসাবে কাগজপত্র দিতে হয় তাহলে সেটা চালিয়ে দিতে পারবে। আলটিমেট এটা সিলেটের নাগরিকত্ব দেওয়ার উদ্দেশ্য নয়, পটুয়া উদ্বাস্তু এবং দেশভাগের বলে তৃণমূল উদ্বাস্তু মানুষগুলোকে চরম বিপদে ফেলে দেওয়ার চক্রান্ত। আমরা দাবি করছি নতুন করে আবার একটা আইন তৈরি করে নিঃশর্ত নাগরিকত্বের ব্যবস্থা করুন, না হলে সারা বাংলা এবং দেশ জুড়ে চরম আন্দোলন চলবে। আমার ডান দিকে দাঁড়িয়ে আছে ডান দিকে দাঁড়িয়ে আছে সৈফুদ্দিন মন্ডল, বারাসাত লোকসভা থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং আমার বাঁ দিকে দাঁড়িয়ে রয়েছে ডাক্তার সঞ্জিত বিশ্বাস, যিনি কৃষ্ণনগর লোকসভা থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর গঙ্গা লোকসভা, যেটা পটুয়া গড়, উদ্বাস্তুদের গড়, সেই গড় থেকে পটুয়া এবং উদ্বাস্তুদের নিয়ে দীর্ঘদিন ধরে তিনি কাজ করে চলেছেন। বাংলা দাদা ভারতবর্ষে যিনি পটুয়া মাতা হিসাবে পরিচিত, পটুয়া পরিবারের সন্তান। শ্রীমতী সুমিতা পোদ্দার গঙ্গা লোকসভা থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন। সেই গড় থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন মধ্যমা ঘরের মেয়ে, উদ্বাস্তু ঘরের মেয়ে সুমিতা পোদ্দার। দাদা দাদা ঢুকে গেলে হবে না দাদা, সবাই নেবে দাদা, আপনি একা নিলে হবে না। না সেটা তো সবাই নেবে, তাহলে ঢুকে গেলে কি করে হবে? লোকসভা, সেই লোকসভা থেকে যিনি দীর্ঘদিন ধরে পটুয়া এবং উদ্বাস্তুদের সামগ্রিক উন্নয়নের জন্য কাজ করেছেন, পটুয়াদের মধ্যে যিনি পটুয়া মাতা নামে পরিচিত, শ্রীমতী সুমিতা পোদ্দার গুপ্তা গঙ্গা লোকসভা থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সুমিতা এবং আমার সুমিতা পোদ্দারের ঠিক বাঁ দিকে রয়েছে কৃষ্ণনগর লোকসভা, যেখানে
মতুয়া উদ্বাস্তুদের একটা বড় অংশ মানুষ বসবাস করে এবং কৃষক সমাজে খেটে খাওয়া মানুষের একটা বড় অংশ বসবাস করে। সেই কৃষ্ণনগর লোকসভা থেকে ডাক্তার সঞ্জিত বিশ্বাস প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং আপনারা জানেন বারাসাত লোকসভা সংখ্যালঘুদের একটা বড় অংশের মানুষ এখানে বসবাস করে। মতুয়া উদ্বাস্তুদের একটা বড় অংশের লোকসভা থেকে এই নির্বাচনে 2024 নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন শহীদুদ্দিন মন্ডল। আপনার পরিচয়টা কোন লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছে? বলছি আপনারা মানে কি লক্ষ্যে ভোটে লড়ছেন? আমাদের মানুষকে বিগত বছর বিগত যুগ থেকে যে ঠকানো হচ্ছে, ব্যবহার করা হচ্ছে, আমাদের সমাজটাকে যে ধর্মের পথে নিয়ে যাচ্ছে সেটাকে ধর্মের দিকে আনার জন্য আর মানুষের পাশে থাকার জন্য চক্রান্ত দুর্নীতিবাদী মানুষদের কাছ থেকে সরিয়ে আমরা যাতে ধর্মের পথে এগোতে পারি সেই আমাদের। কিন্তু আপনার লোকসভা কেন্দ্রে মতুয়া সমাজের বাইরেও তো একটা বিপুল অঙ্কের ভোটার আছে। আগেই বলেছি যে আমরা জাতির জন্য আমরা লড়বো। কেন আমার কথা বলছে জাতির জন্য লড়াই দিয়েছি। আমরাও ঠিক সেই একই পথে একই আদর্শে চলছি। সবাই জানি বহু চর্চিত মতুয়া সমাজের জন্য সমাজের জন্য নয়, কিন্তু যেমন আমরা আমাদের আজকে ফাউন্ডেশন যে পাঠিয়ে দিয়েছে কিছু সাইফুদ্দিন উনি তো আপনারা যার নাম শুনেই বুঝতে পারছেন উনি যার বিলং করে, সেটাও ফাউন্ডেশনই দিচ্ছে। তাহলে আমরা প্রত্যেকটা জাতির জন্য করছি লড়াইটা, আমাদের জাতির জন্য, সমাজের জন্য নয়। উভয় দলে বিধায়কও রয়েছে, সাংসদও রয়েছে, তারপরও আপনারা নির্দল প্রার্থী হয়ে লড়ছেন। এর প্রয়োজনীয়তাটা কেন বা কি? এর প্রয়োজনীয়তাটা মানুষ দেখতে পাচ্ছে, আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে আমার হরিহরচাঁদ ঠাকুরের যে পথ আদর্শ সে পথে তারা চলছে, তারা অধর্মের পথে চলছে। এটা আমার ব্যক্তিগত নয়, আমার মানুষের জাতি না, মানুষের যে আমাদের যে আদর্শ বা আমাদের স্বাধীনতার পাশে থাকা সেই জায়গা থেকে তারা অধর্মের পথে চলছে। আমি এটুকুই বলতে চাই, এই অধর্মের পথ থেকে তাদেরকেও আমরা চাইবো যে ধর্মের পথে আসুক আর আমরা নিজেরাও ধর্মের পথেই যে নম্বরটা তাহলে সকল মানুষকে কি আপনারা কি আপনাদের ধর্মের মধ্যে আদর্শের পথে কি আনার চেষ্টা করছেন এই নির্দল প্রার্থীর মাধ্যমে? ধর্মের মধ্যে না, ধর্মের মধ্যে যাতে সৎ পথে চলে, সৎভাবে থাকে, মানুষের পাশে থাকে, মানুষের সাথে থাকে। নাম কি ভুল লেখা আছে? আমাদের ধর্ম, ডক্টর সঞ্জীব, আমাদের কর্ম ঠিক রাখতে হবে। আমি বিগত দিনেও বলেছি যে কর্ম ঠিক রাখলে তার ধর্ম ঠিক থাকবে। আমাদের কর্মটা ঠিক রাখতে হবে। এটাই কি আপনাদের মূল লড়াই যে আপনাদের আদর্শে আপনাদের যারা জিতে আসার পরে আপনাদের আদর্শ তাদেরকে আসতে হবে? আমাদের আদর্শ না, সৎ পথ। বারবার আপনারা কিন্তু কথাটাকে আমাদের মতুয়া জাতির সর্বমানুষের আদর্শ, সৎ পথে চলা, ধর্মের পথে চলা, অধর্মের পথে চলা। আপনারা যে লোকসভা তিনটে লোকসভা কেন্দ্রে লড়াই করছেন, এই তিনটে লোকসভা কেন্দ্রে মতুয়া সমাজের বাইরেও তো একটা বিপুল অংশের ভোটার আছে, তাদের উদ্দেশ্যে আপনারা কি বলবেন? মানে তাদের কাছে কিভাবে ভোট চান? মতুয়াদের জন্য লড়াই করছি না, মতুয়া সহ উদ্বাস্তু এবং বিশেষ করে যারা ভারতবর্ষের উৎপাদক শ্রেণীর মানুষ, কৃষক, শ্রমজীবী, খেটে খাওয়া, হাড়ি, মুচি, বাগদি, আদিবাসী, যারা প্রতিনিয়ত অক্লান্ত পরিশ্রম করে এই ভারত মাতাকে লালন পালন করে চলেছে, স্বাধীনতার দীর্ঘ ৭৭ বছর পরেও তাদের আর্থসামাজিক উন্নয়ন ঘটেনি, তাদেরকে শুধু ভোট যন্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছে। সেই অংশের সামগ্রিক মঙ্গল এবং আর্থসামাজিক উন্নয়ন, চাকরি, স্বাস্থ্য, কর্মসংস্থান সমগ্র বিষয় জানে, তারা সমান অধিকার পায়, সুযোগ সুবিধা পায়। একজন এমএলএর ছেলে, একজন এমপির ছেলে একটা বড় নার্সিংহোমে পরিষেবা পাবে, আর যে কৃষক, যে শ্রমজীবী খেটে খাওয়া মানুষ, তার সাধারণ একটা গ্রামীণ হাসপাতালে যেখানে বেডের ব্যবস্থা থাকে না, যেখানে ডাক্তারের ব্যবস্থা থাকে না। আমরা এই বৈষম্য দূর করতে চাই। একটা এমএলএ এমপির ছেলে যে হসপিটালে
ভর্তি হবে, একটা কৃষক সাধারণ মজুর ঘরের ছেলে মেয়েও সেই হসপিটালে ভর্তি হবে, একটা কৃষক মেহনতি শ্রমজীবী মানুষের মতুয়া ঘরের ছেলে মেয়ে যে স্কুলে পড়বে, একজন এমএলএ এমপি জনপ্রতিনিধি ডাক্তার ব্যারিস্টারের ছেলে সেই স্কুলে পড়বে। আমরা এই সাম্য প্রতিষ্ঠা করতে চাই। আপনারা মানে যে 3টে আসনে লড়াই করছেন, এই 3টে আসনে লড়াই করে তো পার্লামেন্টে মানে কোনো আইনের পক্ষে বা বিপক্ষে মানে যাওয়া যাবে না আর কি। সেই ভারতবর্ষে যত রাজনৈতিক দল তাদের পথ চলা শুরু হয়েছিল, তারা এমনি ভাবেই শুরুটা করেছিল। আজকে আপনারা 3টে দেখছেন, আগামী লোকসভাতে 42টা দেখবেন, পরের বিধানসভায় আরো 274টা দেখবেন। সময়ের অপেক্ষা।